নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকারের সামনে বিভিন্ন যে চ্যালেঞ্জ জাতীয় পর্যায়ে আসছে, পাশাপাশি আন্তর্জাতিকভাবেও চ্যালেঞ্জ আসছে। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ এবং তার পরবর্তী পর্যায়ে ইরানের আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেস যেগুলি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাতে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিকভাবেও খুব একটু সমস্যাসংকুল পরিস্থিতিতে আছি। এই জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন রকম আলোচনা নিয়ে, বিভিন্ন রকম কথা নিয়ে আমাদের সাথে আজ আলোচনা করবেন, কথা বলবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন। তাকে আমরা স্বাগত জানাই। আমাদের সাথে আরও সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ কামাল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সময়ের মধ্যে। কামাল ভাই, আমি যে প্রসঙ্গটা দিয়ে আসলে শুরু আজকে করতে চাই, জামায়াতের যে নায়েবে আমির আছেন তিনি একটি কথা বলেছেন কালকে সংবাদ সম্মেলনে। তো উনার কথাকে আমি একটু উদ্ধৃত করছি। গতকাল আমরা একটি রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটি প্রকাশ করেছেন, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারায় বা প্রধান শক্তি হিসাবে আসতে দিইনি। তখনই বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। হাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তি, আপনি কিভাবে দেখেছেন সেই সময়? অনেকেই বলেছে উগ্রপন্থীদের সুযোগ দিয়েছে সরকার। আমি বলেছি যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারের কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করার শক্তি যেন মেন স্ট্রিম মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের মানে নারী সমাজকে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদিতে ডট ডট ডট। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে এই দলের নাম দিয়ে প্রচার করছে, যা অনাবশ্যক বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি কোনো দলের নামও উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেন স্ট্রিম। শুধু আমার কাছে মনে হয় যদি ইঞ্জিনিয়ারিং কবিরাজি হয়ে থাকে, এটা সব পক্ষের সম্মিলিত অবস্থানে এটা হয়েছে আর কি। আপনার মন্তব্য শুনতে চাই মাসুদ কামাল ভাই। দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি ওই ব্যাপারটা নিশ্চিত না হয়ে বলতে পারি না। তবে আমি একটা কথা বলতেই পারি, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচনটা হয়েছে, কে কার প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন সেটা হয়তো আপনি আলাদা আলাদা করে গবেষণা করলে বেরো করা যাবে। যেমন ডক্টর ইউনূস, উনি এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, এটা আমি মনে করি, এবং ওনার এই পক্ষপাতিত্বের কারণেই এনসিপির বিভিন্ন আসনে তারা এত ভোট পেয়েছে। আমি মনে করি তাদের এত ভোট পাওয়ার কথা ছিল না। এটা ডক্টর ইউনূসের একদম প্রকাশ্য নির্লজ্জ ভূমিকার কারণে উনি পেয়েছেন, এটা হলো আমার ধারণা। আপনি এক্ষেত্রে ওই মাজার বিরোধী শক্তির কথা বলতে পারেন, অমুক বলতে পারেন, তমুক বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু যখন আপনি দেখবেন যে তাদের সেই শক্তির একটা অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তারপরে তারা যাতে নাকি মূল ধারায় আসতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য যখন উনি এই কথাটা বলেন, তখন আপনি যেভাবে সন্দেহ করলেন, তাহলে কি তাহের সাহেব মেনে নিচ্ছেন যে ওনারা মানে ওরকম একটা শক্তি? এটা একটা প্রশ্ন হতেই পারে, কিন্তু তাহের সাহেব কি মনে করলেন কি করলেন না সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো রিজওয়ানা হাসান কি মনে করলেন। উনি তো উনার মনে করার কথাটা বলেছেন, এবং যদি সেটাও হয়, আমি ধরে নিচ্ছি জামাতের কথা বলেনি, আমি ধরে নিচ্ছি অন্য কোনো শক্তির কথা বলেছে, আমি ধরে নিচ্ছি মামুনুল হকের কথা বলেছে, অথবা আমি ধরে নিচ্ছি বিএনপির সঙ্গে যে ইসলামী দল ছিল তাদের কথা বলা হচ্ছে। যার কথাই আপনি বলেন, অথবা ইসলামী আন্দোলনের কথাও বলেন, যার কথাই বলেন, সেই জিনিসটা তাদেরকে আসতে না দেওয়ার যে কাজটা ওনারা করতে পেরেছেন, এটা কি একটা নিরপেক্ষ সরকারের কাজ? আমার কথা হলো এটাই। কামাল ভাই, এটা তো ওনাদের কাজ নয়। কামাল ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? আমি প্রশ্ন করতে চাই। প্রথমে আপনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না, কারণ ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি এনসিপির পক্ষে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনসিপির পক্ষে ছিল, এর জন্য এনসিপি ভোট বেশি পেয়েছে, এর কোনো প্রমাণ বা লক্ষণ আমরা দেখি না। বরং এনসিপি জামায়াতের সাথে যুক্ত হয়েছে বলে ভোট বেশি পেয়েছে বলে আমার ধারণা। এবং সৈয়দা রিজওয়ানা হাসান যাদেরকে ইঙ্গিত করেছেন, সেই পুরো ইঙ্গিত আসলে 18 মাসের মধ্যে আপনি যদি দেখেন, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করতে চেয়েছিল, মেয়েদের ফুটবল খেলা 52টা জেলায় হয়েছে। আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গার মধ্যে থেকে যারা মেয়েদেরকে নিয়ে নানা রকম কটূক্তি করছে, অন্য কিছু করছে, এই সরকার তাদেরকে শাস্তি দিতে চেষ্টা করেছে। বা সৈয়দা রিজওয়ানা হাসানও বিভিন্ন ভাবে করেছে নাকি? করছে তো নাকি? তাই নাকি? করছে তো। কোথায় করেছে ভাই? যা মেয়েদের সরকারের তো বিভিন্ন রকম ছিল প্রকাশ্যে। আমাকে বলেন, ওই যে শক্তির কথা বলা হচ্ছে, সেই শক্তিটা এই পুরো 18 মাস পুরো দেশে দাপিয়ে বেরিয়েছে।
কার শাস্তি? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের না। ওড়না কতটুকু ছিল এটা নিয়ে যে লোকটা বলেছে তাকে তো ফুলের মালা দেওয়া হয়েছে। না, ফুলের মালা তো সরকার দেয় নাই। আপনি কোথায় কামাল দেখলেন? ভাই, ফুলের মালা তো আপনি সরকার কোথায় দেয় নাই। দেখলেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? সরকার দেয় নাই তো। সরকার দিতে দিয়েছে, সরকার দিতে দিয়েছে। সরকার তো নিজে যে ইউনূস সাহেব তো নিজে যে ফুলের মালা পরাবেন না। যখন ফুলের মালা পরানো হয় তখন ইউনূস সাহেব তো ওনাদেরকে আপনি ধরে নাই, কিন্তু আপনি ওই লাইনে আসেন। কিন্তু কামাল ভাই, ওরা তো 52টা জায়গায় মেয়েদেরকে ফুটবল খেলার ব্যবস্থা করে দিয়েছে, একসাথে 52টা জায়গায় হয়েছে, 52 বা 53 বা 50টার বেশি জায়গায় এখন এইটা করছে। তারপর আপনি আরো অনেকগুলি জিনিস দেখেন যে এই সরকারের জন্য কিন্তু এগুলি হইতে পারে না। বরং আপনি যদি দেখেন, আপনি যাকে ইউনূস ব্যাট পার্টি বলতেছেন এনসিপি, সেই এনসিপি কিন্তু তাদের 6 জন বড় নারী নেতাকে বাদ দিয়ে জামায়াতে চলে গেছে এবং সেইটার ফল তারা ভোগ করছে। তারা চেষ্টা করছে, মানে রেজনা আপারা চেষ্টা করছে যে, আমার কাছে যেটা মনে হয়, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উপদেষ্টারা চেষ্টা করছে এনসিপি যাতে একটা মিডল রাইট দল হয়, কিন্তু সেটা তো তারা হয় নাই আসলে। তারা একটা ফার রাইট দল হয় নাই। তাদের আমার কথা হলো কি, এইটা তো সরকারের চেষ্টা করার বিষয় না রে ভাই। সেটা ঠিক। এটা তো সরকারের চেষ্টা করার বিষয় না। সরকারের চেষ্টা করার বিষয় হলো যে এই দেশের মানুষ যাকে ভোট দিয়েছে অথবা ভোট দিতে চায় সেই জিনিসটার জন্য মানে উপযুক্ত পরিবেশকে নিশ্চিত করা। এটা তো সরকারের কাজ না। আমি ওই কথাটাই বলছি যে কে ভালো কে মন্দ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরেন আমি একটা উদাহরণ দেব, বলি একটা কওমি মাদ্রাসার টিচার, উনি যা চায় তার সঙ্গে আমার চাওয়া মিলবে না, কিন্তু তার মানে এই নয় যে ওনার চাওয়াটা আমি গলা টিপে ধরবো অথবা ওনাকে আমি চাইতে দিব না। এটা ওনার ইচ্ছা, উনি চাবে, আমি আমারটা চাবো। তো সেই এটা তো সরকারের, যদি সরকার মাঝখানে থাকে, সরকারের তো এটা কাজ না যে আমি যেটা চাই আমার পক্ষে থাকবে আরেকজনের বিপক্ষে থাকবে। না, সরকারের কাজ না। কামাল ভাই, আমি যেটা বলতে চাই, আপনার সঙ্গে কথা বলা আনন্দদায়ক, সেজন্যই বলতেছি যে ধরেন সরকারের কাজ, আপনি যেটা বলতেছেন, ধরেন ডক্টর ইউনূস একটা পক্ষকে সমর্থন জানাইছেন, কিন্তু সেই পক্ষকে জন্য উনি তো কোনো কাজ করেন নাই। যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন তো করবেনই না, অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন, এটাই স্বাভাবিক, আমরাও নিন্দা করি। ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো বিনা নোটিশেই? কিন্তু অনেকটা বিনামেকে বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে। আমরা এটা নিন্দার সাথে সাথেই জানিয়েছি, এবং শুধু আমরা না, দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে, এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলার নিন্দা জানিয়েছিলেন। তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে, যে কারো আত্মরক্ষার অধিকার আছে। সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য? রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য। সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে, আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে। এটা আমার 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে, আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। ওকে, এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে, আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইজ আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি, আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু, এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয়। ভারতের সাথে রাদার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কনফ্লিক্টে দেখতে পাচ্ছি। ভারতের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না, এইটা একটা অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো, এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত। আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার
এখন দায়িত্বে আছেন, আমি ক্ষমতায় বলবো না, এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্বে আছেন। উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে, তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে? সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা। আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে। চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে। সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই, ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট। এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে। যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন, আমরা কিন্তু এ টু জেড বলেছি নো, এটাই সরকারের ফাংশন হওয়া উচিত। এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে, সেখানে আমরা বলেছি যে এইটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে, বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না, একটা ভালো ইলেকশন হবে না। এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। দুটি বিষয়, রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। আপনি এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইউনূস সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা? আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস। আমি যথেষ্ট স্বাধীন মনে করি না। যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে, সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক। যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে? নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড। আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতোই প্রভাব বিস্তার করেই চলছে? ইউনূস সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি, আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন। হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ, সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে, কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে। এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে আপাতত। ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না। ওকে। আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি, ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে 64টা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি, তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে আছে। এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে, নাকি এটা জামাতে ইসলামী এই প্রেসারটা দিচ্ছে? বা কারণ আমি যদি যে দেশে আছি সেই দেশের উদাহরণ যদি দেই, ধরেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে ভোট দিতে বলছেন, কিন্তু কামালা হ্যারিসের বেশি লোকে ভোট দেয় এটা তো উনি করেন নাই। ডক্টর ইউনূস তো জাহিদ ভাইয়ের কথাই যদি ধরি, একটা সবচেয়ে ভালো ইলেকশন করলো 91 সালের পরে, উনি তো কাউরে আমি আপনাকে একটা কথা বলছি, আমি একটা কথা বলি আপনাকে, উনি যেহেতু আর একটা জায়গায় দুইটা ভোট দিয়ে আসবেন না, ওইভাবে তো হয় না। কিন্তু সরকার প্রধান চাচ্ছে যে এই দল থেকে একজন মন্ত্রীও হবে, চাচ্ছে। উনি বলছে যে এই দল অনেকগুলি আসন জিতবে, বলছে। এই বলাটা কি কেবল ওই দলের লোকের কাছে যাচ্ছে? ওই কথাটা কি প্রশাসনের কাছে যাচ্ছে না? যদি প্রশাসনিক কথাটা শোনে, প্রশাসনের সঙ্গে তার কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রশাসনকে কি বলেছে, কামাল ভাই প্রশাসনের প্রভাব বিস্তার না করলে শুনবে না। ইউনূস সাহেবের প্রভাব প্রশাসনের উপরে শূন্য ছিল, করছে কি করে নাই, এটা আপনি কিভাবে কনফার্ম হন ভাই?
আমি কনফার্ম হই, কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেরকম খবর টবর কে পাস করছে কে ফেল করছে এটা বুঝবেন না ভাই, এটা বোঝা যাবে না, এটা হবে না। আমি বলি আপনাকে, শুনেন, উনি যে বলেছেন এই বলাটাই হলো গিয়ে প্রভাব বিস্তার। ওনার এই বলাটাই আমি তো নিশ্চিত যে, যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, এই ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভোট পেয়েছি, এই ভোটটা আমার কাছে অস্বাভাবিক ভোট মনে হয়। আমি মনে করি এখানে কিছু একটা আছে, পাওয়া যায় না। না, কিন্তু কিন্তু জামায়াত একটা তাকে নিরঙ্কুশ মানে সমর্থন দিয়েছে। আর তাছাড়া হচ্ছে ইলেকশনের সময় এক্স ফ্যাক্টর বলে একটা কথা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু রক স্টারের মতো আচরণ করতেছিল, সেই জন্য মানুষের একটু আগ্রহ হইতে পারে। এটা হলো আপনার ব্যাখ্যা। শুনেন, আপনি এটা ব্যাখ্যা দিতেই পারেন, আপনার ব্যাখ্যার আমি ওটা ব্যাখ্যা দিতেই পারি। আমার ব্যাখ্যা আপনার ব্যাখ্যা মিলতে হবে এরকম কোনো গ্যারান্টি নাই, মিলার দরকারও নাই। কিন্তু আমার বক্তব্যটা হলো আমি যেভাবে বুঝলাম আমি সেভাবে বললাম। বিশ্লেষণে এই ইলেকশনে মানে এই ইলেকশনটা কতটা প্রভাবিত হয়েছে, মানে এটা কি পার্সেন্টেজে আপনি বলতে পারেন যে মানে কি পরিমাণ প্রভাবিত হয়েছে, যে সে 30%, 20%, 10% প্রভাবিত হয়েছে? আমি দুটো জায়গায় প্রভাবিত মনে করি। প্রথমত, ভোট যে কাস্টিং দেখানো হয়েছে, এটা বেশ বড় রকমের প্রভাব বিস্তার করছে। এত ভোট কাস্ট হয় নাই। আচ্ছা, এটা হলো আমার অবজারভেশন। হয় নাই এর পেছনে আমার যে যুক্তিটা সেটা হলো যে, বাংলাদেশে যতগুলো ইলেকশন এর আগে হয়েছে, কত পার্সেন্ট ভোট কাস্ট হলো এটা সবার আগে বলে দেওয়া যায়, প্রথমেই বলে দেওয়া যায়। ওই যে মুড়ির যে বইয়ের যে মুড়িটা আছে, ওটা দেখেই বলে দেওয়া যায় যে কত লোককে আমি ব্যালট পেপার কেটে দিয়েছি। সিম্পল একদম। এটা যখন পরের দিন সকাল 12টার দিকে বলা হয়, তখন বোঝা যায় যে এটা হিসাব মেলানোর কোনো ব্যাপার ছিল। এই জায়গাটা ইলেকশন কমিশন মিজারেবলি ফেল মারছে, টোটালি ফেল। আমি মনে করি এত ভোট, 60% ভোট কাস্ট হয় নাই, এটা আমি বিশ্বাস করি। এবং এইটা সরকার বেসিক্যালি করেছে হলো যে এই গণভোটটাকে গ্রহণযোগ্য মাত্রা তুলে আনার জন্য সরকার এই আকামটা করছে, মানে সরকার এবং ইলেকশন কমিশন এই আকামটা করছে। স্টেট এই জায়গায় তারা একদম মানে অন্যায় করেছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো ভোটের যে হিসাবটা, আমার কাছে মনে হয়েছে যে অন্তত পক্ষে আপনার এনসিপির যে 6 জন পাস করেছে এবং আরো কয়েকজন যে পাস করার মতো অবস্থানে ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা সার্জিস আলম, এই জায়গাগুলোতে কিছু একটা ঝামেলা হয়তো বা হয়েছে। দেখেন, এটা কিন্তু আমি প্রমাণ করছি না, আমার কাছে প্রমাণ নাই। আচ্ছা, আমি এটাকে সন্দেহ করছি। আপনার কাছে এই বিষয়ে শেষ প্রশ্ন আমার, আপনি যেভাবে ইলেকশনের মানে ভোট কত অংশ কাস্ট হয়েছে এবং সেইখানে সরকার কিছুটা শয়তানি করতেছে, এখন এই সরকার যদি শয়তানি হ্যাঁ ভোট না ভোট নিয়ে করে, তাইলে যে সে তার পছন্দের প্রার্থীকে জিতানোর জন্য করে না, এটা তো আমরা কেমনে বিশ্বাস করবো? এটা তো করতেই পারে। এবং এর মধ্যে যেহেতু অনেক লোক ইনভলভ ছিল, আমি নিজে ভোট কেন্দ্রগুলি দেখছি, ভোটের পোলিং এজেন্টরা অনেক সময় পর্যন্ত ছিল, অ্যাটলিস্ট ঢাকার বাইরে তো আর যাওয়া হয় নাই। তাইলে এইটার ব্যাপারে জোরে সোরে জামায়াত ইসলামী বা এনসিপি কথা বললো না কেন? মানে তারা কনসিড করে গেল কেন? সবার আগে তারা কনসিড করে গেছে। এইটা আমি কিন্তু মাওলানা মামুনুল হককেও জিজ্ঞেস করছি, যে মাওলানা মামুনুল হক মনে করতেছে যে তারা এরকম ভোটে হারায় দেওয়া হয়েছে, তারপরেও তারা এরকম এটা, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু মামুনুল হককে নিয়ে, এনসিপির পক্ষ থেকে মামুনুল হককে নিয়ে বিশাল কোনো কিছু শোনা যায় নাই। তারা পাটোয়ারি নিয়ে 2-4টা শব্দ বলছে, কিন্তু এটা কেন? মানে এটা কেন, এটা আমি তাদের কথা, তাদের মনের ভাব, তাদের অন্তর্নিহিত কারণ আমি তো বলতে পারবো না, কারণ আমি তো এই পার্টি করি না। কিন্তু আমি যেগুলো শুনেছি, শোনা হলো গিয়া যে এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাকি ছিল। যেমন অনেকেই বলেছে যে জামায়াতের আমির সাহেব উনি জিতেন নাই, বলে ওনাকে জেতানো হয়েছে এবং এর বিনিময়ে মামুনুল হককে হারানো হয়েছে, এরকম বলা হয়েছে। এখন এইগুলি সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু ওখানকার মানুষজন এগুলি বলে, ওই এলাকার লোকজন এগুলি বলে যে এই সমস্ত আওয়াজ তো উঠছে রে ভাই, এখন তুমি কিছু নেও আমার কিছু দাও, এরকম হতেই পারে। আচ্ছা, কামাল ভাইয়ের বক্তব্য পরিষ্কার, যায় যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করছে, অন্তর্বর্তীকালীন সরকার, খলিলুর রহমানের নিযুক্তি এটা প্রমাণ। এর বিপক্ষে আপনি কি বলবেন? দেখেন, এই সরকার যদি বিএনপিকে সাপোর্ট করে থাকে সেটা অন্যায় করছে। আমার কিন্তু এটা বিএনপি জামাত কোনো ব্যাপার না, কিন্তু আমরা আলোচনা করতেছি সরকার তার উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে নিরপেক্ষভাবে পালন করতে পারলো কিনা, এবং ইলেকশনটা ভালো হলো। আপনি যদি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বলেন, তাহলে আপনি শেষে এইমাত্র যে কথাটা বললেন যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করেছে, এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। এবং আমি মনে করি এটা খুবই একটা লজিক্যাল পয়েন্ট আপনি বলেছেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কোন লজিক
আমি বিএনপির জন্য পাই দূরবর্তী লজিকও পাই না, দূরবর্তী লজিকও আসলে পাওয়া যায় না। মানে আমি আপনাকে বলি জিনিসটা, এইটা করার সঙ্গে সঙ্গে বিএনপির ব্যাপারে কিন্তু এই প্রশ্নটা উঠবেই যে হোয়াই খলিলুর রহমান। আর 2 নম্বর কথা হলো ওই এইটার সঙ্গে এটাও প্রমাণিত হবে যে ওই সরকার যে নিরপেক্ষ ছিল না সেটা প্রমাণিত হবে। আর একটা কথা আমি বলি, খলিলুর রহমান যখন ওই সরকারের সঙ্গে ছিলেন, উনার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট ছিলেন?